যতক্ষণ পর্যন্ত
রাইট বিয়ারিং কিনা ডিউটি বিয়ারিং এই যে শেষটা বললাম সেটা কিন্তু প্রথমটারই একটা কি এক্সটেনশন এটা হচ্ছে যে মামলা করতে পারে এবং যার বিরুদ্ধে মামলা করা কারণ যে মামলা করতে পারে রাইট বিয়ারিং বলে তার বিরুদ্ধে মামলা করা যায় সে রেসপন্সিবিলিটি বিয়ারিং বুঝে গেছে রাইট বিয়ারিং ডিউটি বিয়ারিং এই জন্য তার বিরুদ্ধে মামলা করা যায় এবং সে মামলা করতে এটা ইউনিভার্সিটি কি মামলা করতে পারে কর্পোরেশন মামলা করতে পারে তার মানে ওর তাদের স্ট্যান্ডিং চার্জ পার্সন হিসেবে তাদের ব্যক্তিগত লিগ্যাল স্ট্যাটাসটা মেনে নিয়েছে বুঝতে পেরেছেন সেজন্য পার্সনের আইনগত সংজ্ঞাটা জাস্ট মানুষ বলে সে রাইট বিয়ারিং না সে ডিউটি বিয়ারিং কিনা এটা কিছু পার্সোনালিটি স্যার আর স্যার আপনি ভিডিও না এটা তো পর্দা টাইম সারা জীবনে মামলা করতে পারবেন সেটা এবং সে পর্দা টাইমিং তার সাথে মামলা করা যায় না এটা তো তোমার অনেকের ব্যাপারে অনেক ধরনের এক্সেপশন আছে অনেক ধরনের এক্সেপশন আছে সেই এক্সেপশনটার কারণে ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে না ওর ব্যক্তিত্ব বহালই আছে কিন্তু তার একটা ফাংশনিং অফ দ্য অফিস কারণ পুরো 1800 কোটি মানুষের দায়িত্ব নিয়ে সে বসে আছে তাকে যদি প্রত্যেকদিন তুমি মামলা করতে থাকো কথা বলতে কি বলছে আমাকে 11 টাকা বেশি দিলে আমি চলে তো ওই 11 টাকা তো তোমার সেটা দায়িত্ব নিয়ে বসে আছে তাকে প্রত্যেকদিন দেওয়া হলে সে কাজ কিভাবে করবে সেজন্য তাকে কিছু এক্সটেনশন দেওয়া হবে এবার আসো লিগ্যাল স্ট্যাটাস এলিমেন্টস যেগুলো লিগ্যাল পারসন আছে সেগুলো একটা গভর্নিং বডি থাকে যেগুলো প্রতিনিধি যেমন কোম্পানি কি মামলা করতে পারে কোম্পানি কি কাটতে পারবে মামলা করতে হবে কথা বলবে বুঝা গেছে তাহলে লিগ্যাল পারসন লিগ্যাল স্ট্যাটাস অফ এলিমেন্ট বিস্ট পশু এরা কি ব্যক্তি সালমান খানের ব্যাপারে মামলা হচ্ছে না করিম মেয়ে ব্যাপারটার জন্য করিম মেয়ে একটা রেয়ার ধরনের আমাদের উপরে ক্রিমিনাল যেটা আইন দ্বারা প্রোটেকশন দেওয়া হয় আইন দ্বারা কি দেওয়া হয়েছে প্রোটেকশন দেওয়া হয় তাকে রেগুলার কারণে নোটিশ দিতে হয়েছে মামলাটা এটা এখন আন্দোলন লিগ্যাল পার্সোনালিটি ও বিলিগাল ঘোষণা করার জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় মামলা চলছে কিছু দেশে যেমন হয়তো অস্ট্রেলিয়া ক্যানাডাতে নাকি নিউজিল্যান্ডে এরকম মানে খুবই রেয়ার সারা 200টা দেশের মধ্যে একটা বা দুইটা দেশে ইনসিডেন্ট আছে তাদেরকে ব্যক্তি উচ্চারণ হচ্ছে আদারওয়াইজ দে আর সাবজেক্ট দে আর অবজেক্টস দে আর নট সাবজেক্টস দে আর অবজেক্টস তারা আইনের সাবজেক্ট না তারা আইনের অবজেক্ট অর্থাৎ এখন পৃথিবী মানুষ সেন্ট্রিক হয়ে গেছে তাই না মানুষই এখানে সেন্টার অফ দ্য ইউনিভার্স লিগ্যাল পার্সোনালিটি মানুষকে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে এনিম্যাল বুঝতে তাকে সাফ করবে এটা মানুষকে দেওয়া হয় কিন্তু অতীতে আইন ব্যবস্থায় আমরা কিছু কিছু দেখতে পাই যে কোনো একটা বিষ যদি কাউকে আঘাত করে মেরে ফেলে তাহলে পাল্টা তাকে মেরে ফেলা আইন ছিল এবং তার মানুষকে খাবে এটা ছিল অর্থাৎ কোনো এলিমেন্ট যদি কোনো অপরাধ করে তাকে পানিশমেন্ট
মোটামুটি সেমি লিগের একটা স্ট্রাকচার এটা ছিল, মানে অতটুকু লিগ্যাল না এটা, কিন্তু একটা কাস্টমারি সিস্টেমে আমাদের সময় করে চলতে ছিল। খবর আসছে যে পুরো নিয়ে গেছে, কি করছে ওকে দান দিয়ে ফেলছে। তো ও যাকে এটা করে দিত, সে যার ফসল দিয়ে হয়েছে তাকে দিত 100 টাকা বা 10 টাকা, আর যার গরু তার কাছ থেকে দিত 500 টাকা। এই যে একটা কম্পেনসেশন, এটা দ্বারা অনেকটা মনে হয় যে গরুটা রেসপন্সিবল, আসলে তো রেসপন্সিবল হচ্ছে গরু। তো বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দুইটার ক্ষেত্রে কিছুটা পার্সোনালিটির মতো আমরা বুঝতে পারি। এনিমেলে একটা হচ্ছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কতগুলো আইন আছে, কতগুলো ট্রাস্ট আছে, বিশেষ করে রেয়ার যেগুলো এক্সটিংক্ট হয়ে যাবে ওরকম এনিমেলদের জন্য কিছু আইন বিভিন্ন দেশে আছে। আবার ওদের কিন্তু এনিমেল এটাকে নিষেধ করা হয়েছে। এই দুইটা ঘটনার কারণে কি তারা পার্সন হয়ে যাচ্ছে না, কারণ এগুলো আলটিমেটলি ওই সমাজেরই অধিকার এবং ওই রেসপন্সিবিলিটি কিন্তু সমাজের প্রতি ডিউটি। কার ডিউটি? এখানে রাইট বা ডিউটিটা ওই বিস্ট বা ওই এনিমেল কেয়ার করছে, দিন শেষে কেয়ার করছে সমাজ। এই জন্য এখনো পর্যন্ত কনক্লুশন হচ্ছে যে এনিমেলের লিগ্যাল পার্সোনালিটি না। বুঝা গেছে? যারা বলছে যে এনিমেলের লিগ্যাল পার্সোনালিটি থাকা উচিত, তারা মূলত নেচারিস্ট যারা আছে, তারা বলতে চাচ্ছে যে পৃথিবীর যত ধরনের জীব আছে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। এখানে মানুষকে শুধুমাত্র সমান বসে দিলে এগুলো আমাদের প্রতি অন্যায় অন্যায়, এবং আলটিমেটলি ওদের সার্ভাইভালের উপর মানুষের সার্ভাইভাল নির্ভর করে। সেজন্য ওদেরকেও প্রোটেকশন এবং ওদেরকেও রাইট ইত্যাদি দিতে হবে। কিন্তু এই কথাটা এখনো মোস্টলি সারা পৃথিবীর মানুষ মেনে নেয়নি। এখনো পর্যন্ত এনিমেলকে লয়ের অবজেক্টিভ ধরা হয়, সাবজেক্ট ধরা হয় না। ইন আদার ওয়ার্ডস তাদেরকে রাইট বিয়ারিং এবং ডিউটি বিয়ারিং হিসেবে মনে করা হয়। এবং বুঝাই যাচ্ছে যে লিগ্যাল পলিসি, পৃথিবীর বিভিন্ন দেশের লিগ্যাল পলিসি আছে, পাবলিক পলিসি আছে, ওরা এনিমেলকে ব্যক্তিত্ব দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে তাহলে তো মুক্তি জবাই করলে মামলা এখন যারা ভেজিটেরিয়ান আছে ওরা কি করে, ওরা মনে করে যে ওই যে জীব তোমার জীবকে যে খেয়ে ফেলা তাই না, আর জীবের কেটে যাবে যে এখানে কারণ ওরা তো এবার আসো তাহলে এটা কিছু না এনিমেল এটা পরীক্ষাতে বলতে পারবো legal status of that person, মৃত ব্যক্তি আইনগত স্ট্যাটাস কি? সাধারণত একজন মানুষের শুরু হয় জন্মের সাথে, একটু করে
গ্রহণযোগ্য সেটা তার রাইট না। পরে কি বলে না বলে ও আত্মীয়স্বজনরা কি করবে এগুলো ওরা জীবিত মানুষ দেন ব্যাপার কিছু কিছু ব্যক্তি তার বডির ব্যাপারে একমাত্র যেটা ব্যক্তি পেতে পারে সেটা হচ্ছে ডিসেন্ট রেডিয়াল, মানে তাকে মৃত্যু করবেও অপমান করবে না, এটা তারা দেবে। কেমন? আর আমাদের ধর্মে এটা বলা হচ্ছে যে মৃত্যুর পরে তার সাথে সবকিছু শেষ, সে এখন আমাদের গডের আওতায় চলে গেছে, তার বিচার ইত্যাদি আমাদের ধর্ম মতে সেটা এখন আর তাকে এগুলো এখন আমাদের আওতায় নাই, কিন্তু তারপরেও খবর আমাদের ঠিক না। তাহলে এটা তোমরা বুঝতে পারছো বডির ব্যাপারে খুব সীমিত অধিকার আছে। এবার আসলে রেপুটেশন বাংলা কি তার সুনাম, মৃত ব্যক্তির সুনাম নষ্ট করতে পারবে কি? মৌখিকভাবে বললে তেমন কোনো সমস্যা নেই, কারণ এটা বাতাস চলে যায়। কিন্তু লিখিতভাবে যদি করে, কিন্তু লিখিতভাবে যদি কারো ডিফেমেশন করে, সেটার কারণে যদি তার জীবিত উত্তরাধিকারীরা এফেক্টেড হয়, তার জীবিত উত্তরাধিকারীরা যদি কি হয় এফেক্টেড হয়, তারা মামলা করতে পারে। বুঝা গেছে? রেপুটেশনের ব্যাপারে এত কিছু আছে যে রেপুটেশন, লিখিত রেপুটেশন কে লাইবেল হয়, লাইবেল, আর মৌখিক কিভাবে শুরু করে স্ল্যান্ডার, SLANDER, স্ল্যান্ডার। কেমন? এগুলো তোমরা খেয়াল করে পড়ো, লাইবেল, স্ল্যান্ডার। তাহলে লাইবেল করলে সেটা যদি জীবিত উত্তরাধিকারীদের কোন ধরনের ক্ষতির কারণ হয়, যেমন তার কারণে তার ব্যবসা ফল করছে, এরকম খারাপ কথা বলার কারণে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু সে ব্যাপারে মামলা করা যাবে। তাহলে দিন শেষে এটাও রাইট পার্সেন্ট করে দেওয়া হচ্ছে না কিছুটা। সবচেয়ে বেশি অধিকার কিন্তু যেখানে আছে, যেখানে তার একজনের সবচেয়ে বেশি প্রোটেক্ট করা হয়, এটা হচ্ছে রিগার্ডিং হিজ প্রপার্টি, এস্টেট, তার সম্পত্তির ব্যাপারে তোমরা জানো যে সে তার কিন্তু অনেক দিন পর পর্যন্ত সে তার সম্পত্তিটাকে ভিন্টেজ করতে পারে। যেমন মুসলিম আইন অনুযায়ী 1/3 পর্যন্ত সম্পত্তি কার কাছে যাবে সেটার ব্যাপারে সেটাও কিন্তু 80% হিসেবে সে হয়ে গেছে, কিন্তু তারপরও মৃত্যুকালীন সময়ে তার যখন মৃত সেই সময়ে তার এই করা যায়, প্রোটেক্ট করা যায়। তাহলে স্টেটের ব্যাপারে তার মৃত্যু অনেক দিন পর পর্যন্ত কিন্তু কাজ পাওয়া। তাহলে লিগ্যাল স্ট্যাটাস অফ ডেড পারসন কি কি? রিগার্ডিং বডি, রিগার্ডিং রেপুটেশন এবং রিগার্ডিং estate. Legal status of unborn person. Legal status of unborn person. এখনো জন্ম হয়নি, মায়ের পেটে আছে, এটাকে বলা হয় unborn। কেমন? অজাত ব্যক্তি যে কোনো জন্মগ্রহণ করে নাই, তার কোনো অধিকার আছে। সাধারণত আমরা একটু আগে বলছিলাম জন্মের পর থেকে মৃত্যু, কিন্তু আইন ব্যবস্থায় অনেক সময় কনসেপশনের পর থেকেই জীবন্ত রাখা হয়। কেউ যখন তার মায়ের পেটে প্রথম আসছে তখন থেকেই তাকে জীবিত ধরা হয়, এবং এটা নিয়ে আমেরিকায় বিশাল মারামারি যে অ্যাবর্শন করা যাবে, অ্যাবর্শন করা যাবে না, কারণ অ্যাবর্শন মার্ডারের সমতুল্য। অ্যাবর্শন কিসের সমতুল্য? মার্ডারের সমতুল্য। এবং তারা যেভাবে ভাগ করে গেছে, কেউ হচ্ছে প্রো লাইফ, কেউ হচ্ছে প্রো চয়েস, কেউ হচ্ছে যে আমার পেটের সন্তান আমি রাখবো কি রাখবো না এটা আমার চয়েস। এটা সাধারণত ডেমোক্রেট যারা আছে, লিবারেল যারা আছে, তারা বলছে যে এটা
তার মানে পৃথিবীতে এত মানুষ হলে যাচ্ছে কিন্তু এটা 1500 কোটি হয়ে যাবে। তখন কি হবে পৃথিবীতে মানে বাড়ছে অ্যাটমিক চাপ দিতে পারছে না। হ্যাঁ আগে দাদাদের সন্তান কত ছিল না আগে কত ছিল হ্যাঁ সেই বেশি লোক হয়েছে তার মেয়ের সন্তান হয়ে তার নাতনিকে দিয়ে দিচ্ছে তখন তাহলে কি বললাম এটা কি ইলজিক্যাল রাইট প্রো লাইফ কে কিন্তু ইলজিক্যাল জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যায় মানে বিরোধী যুক্তির উপর আমি নির্ভর করি। সুতরাং এই দুটোকে ব্যালেন্স করতে হবে প্রো লাইফ এবং প্রো চয়েসের এই আর্গুমেন্টটাকে কি করতে হবে ব্যালেন্স। তাহলে মূল কথাটা হচ্ছে এই আনবোর্ন পারসন সাধারণত সেই ট্রাইমেস্টারে আমাদেরকে চিন্তা প্রথম ট্রাইমেস্টার প্রথম 3 মাস দ্বিতীয় 3 মাস এবং তৃতীয় 3 মাস। প্রথম ট্রাইমেস্টারে এই পরে ওভারসিজ ওয়েট বলে এক মামলায় 72 থেকে 73 সালে আমেরিকান সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রথম ট্রাইমেস্টারে অ্যাবর্শন করা না করা এটা মেয়েদের চয়েস কারণ সময় শেষ ট্রাইমেস্টারে অ্যাবর্শন করা যাবে মাঝখানে ট্রাইমেস্টারে দেখতে হবে যে এটা অ্যাবর্শন করার কারণে নারীদের শরীরে কোনো ক্ষতি এখানে বিশেষ করে ওরা যেটা বলতে চেয়েছে যে অনেক সময় আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি যেমন ধর্ষণের কারণে কারো প্রেগন্যান্সি হয়েছে বা প্রেগন্যান্সিটা রাখলে তার বড় ধরনের ক্ষতি হবে তার মৃত্যু ঝুঁকি আছে তাহলে তাকে তুমি চয়েস দিবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ওরা 3 ট্রাইমেস্টারে ভাগ করেছে। কিন্তু লয়ের মেইন পজিশন হচ্ছে একজন প্রেগন্যান্ট মহিলাকে আঘাত করার কারণে তার সন্তান যদি মারা যায় এটা ক্রিমিনাল অফেন্স এটা মার্ডারের মধ্যে লাগে এবং কোন প্রেগন্যান্ট মহিলা যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তাকে ওই সন্তানের ডেলিভারি পর্যন্ত কিন্তু রেসপাইট দেওয়া হয়। কি দেওয়া হয় রেসপাইট দেওয়া হয় তাকে মার্জনা করা হয়। ডেলিভারি পরে কিন্তু তার মৃত্যুদণ্ড হয়তো কার্যকর হবে যদি মৃত্যুদণ্ডের ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন আছে যে টোটালি রাখা উচিত কিন্তু ধরে না যায় সেক্ষেত্রে তাহলে এখানে আনবর্ন পারসনকে এখানে প্রোটেক্ট করা হচ্ছে না সবচেয়ে বেশি যেখানে আনবর্ন পারসনকে রিকগনাইজ করা হয় সেটা হচ্ছে তার প্রপার্টি ওনারশিপ পাওয়ার অধিকার থাকে কি অর্থাৎ একজন আনবর্ন পারসনকে সম্পত্তি করা যাবে দান করা যাবে তাহলে জন্মের আগে তার সম্পত্তি অধিকারী পাওয়ার কি আছে আইনগত অ্যাপ্রুভাল তাইলে এটাকে এক ধরনের ব্যক্তিত্ব না এটা এক ধরনের ব্যক্তিত্ব কিন্তু প্রোভাইডেড দ্যাট সত্য হচ্ছে হি মাস্ট বি বর্ন অ্যালাইভ তার ব্যাপারে প্রপার্টি দিচ্ছে সেই সব কিছু ঠিক আছে কিন্তু তাকে জীবিত জন্মগ্রহণ করতে হবে তাকে স্কিল বর্ণ হলে হবে না অর্থাৎ জন্মকালীন সময় মারা গেলে হবে তার অধিকার সৃষ্টি হবে জন্মের পরে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকতে হবে হয়তো কয়েক ঘন্টা তাকে বেঁচে থাকতে হবে তারপর তার অধিকারটা সৃষ্টি হবে পুরো অবস্থা কয়েক ঘন্টা পর অধিকার সৃষ্টি করলেই বাকি এটা ইনহেরিটেন্স ল না বুঝলে পুরো বুঝতে পারবে তাকে যদি আমি জীবিত ধরি কতগুলো অন্য মানুষ তার সম্পত্তিটা সে যে সম্পত্তিটার মালিক হয়েছে সেগুলো দিতে হবে তাকে যদি আমি জীবিত না ধরি তাহলে ওই সম্পত্তিটা ডিভলভই হয়নি যে দিয়েছিল তার কাছে রয়ে গেছে এটা কিন্তু হয়তো অনেক কোটি টাকার একটা ব্যাপার হতে পারে কনসিডারেবল অ্যামাউন্ট হতে পারে সেজন্য আমাকে বুঝতে হবে যে তাকে আমি কখন অধিকার এবং চাহিদাকে বিয়ারিং বলে আমি ধরে নিই যে সে তার অধিকার জন্মাইছে
তার দায়িত্ব জন্মায় এটা আমরা কখন করব তাহলে মূলত প্রপার্টি কোনটি মহিলার ক্ষেত্রে তার অধিকারটা দেওয়া হয় এবং ওই রুল এগেইনস্ট পারপিচুইটি সাপেক্ষে কিন্তু তার এই অধিকারটা জন্মায় কি সাপেক্ষে রুল এগেইনস্ট পারপিচুইটি তাকে দান করতে পারবে তাকে কোন অজাত ব্যক্তিকে তুমি দান করতে পারবে আনওয়ান পারসনকে দান করতে পারবে এখানে রুল এগেইনস্ট পারপিচুইটি আছে কেমন রুল এগেইনস্ট পারপিচুইটির ট্রান্সফার অফ প্রপার্টি একটা আছে যে তুমি 3 জেনারেশন পরে একজন আনওয়ান পারসনকে এখন বসে দান করতে পারবে কারণ প্রপার্টি কখনো ইন এভিডেন্স থাকতে পারে না কারণ এটা সব সময় জীবিত ব্যক্তিদের অধিকার হিসেবে গণ্য করা হয় তাহলে বুঝা গেছে আনবোর্ন পারসনের স্ট্যাটাস হচ্ছে যে তার কিছু অধিকার মাইগ্রেট রাখার সময় আছে যেমন সে আঘাতপ্রাপ্ত হওয়ার থেকে সে প্রোটেকশন পায় তারপর হচ্ছে তার কোনো মাইগ্রেট রাখার সময় তার মাইগ্রেট কোনো পানিশমেন্ট হয় সেটার জন্য সে নিজেও রেসপাইট পায় তারপর হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে তার কতগুলো ইন্টারেস্টকে এমনকি যে কনসেপশন হয়নি তারও কিছু ইন্টারেস্টকে প্রোটেক্ট করা হতে পারে বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সেটা করা হয় তাহলে তোমরা এই বইটা এবার আমরা করব লিগ্যাল পারসন ন্যাচারাল পারসন এদেরকে আর্টিফিশিয়াল পারসন বলা হয় কি পারসন বলা হয় আর্টিফিশিয়াল পারসন বলা হয় হিউম্যান বিং ছাড়া অন্য কতগুলো এন্টিটিকে ল পার্সোনালিটি কনফার করে কেউ বলে সেটা ফিকশন আবার স্যালমনের বইয়ের এডিটর ফিটজারাল্ড বলছে এটা ফিকশন না এটা অ্যানালজি যাই হোক না কেন কথা প্রায় কাছাকাছি সেটা হচ্ছে মানুষ যে রাইট বিয়ারিং যে ডিউটি বিয়ারিং লিগ্যাল পলিসির কারণে কতগুলো এন্টিটিকে সে অধিকার দেওয়া হয় এটা মানুষের ভালো তার মধ্যে অন্যতম আর্টিফিশিয়াল পারসনের উদাহরণ হচ্ছে কোম্পানি কর্পোরেশন বলতে এখানে কোম্পানি বোঝাচ্ছে কর্পোরেশন কেমন কর্পোরেশন তোমাকে আগে বলি যে 500 জন মানুষ যদি কোনো একটা মানে কনসার্ন থাকে কোনো একটা ব্যবসা থাকে আর 500 মানুষ বসে যদি এটার সিদ্ধান্ত নিতে হয় তাহলে বিভিন্ন রকমের ঝামেলা হবে এইজন্য এমন করা হয়েছে যে একটা কোম্পানি তৈরি করো এখানে কতগুলো ডাইরেক্টর থাকো সেই ডাইরেক্টররা বেনিফিশিয়ারিদের পক্ষে অর্থাৎ মেম্বার শেয়ার হোল্ডারদের পক্ষে এই সিদ্ধান্তগুলো নিন এটা দেশের জন্য ব্যবসা তৈরি করবে এটা আবার ডিসিশন মেকিং তৈরি করবে এবং সেই ব্যবসা থেকে দেশে বিভিন্ন ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং সেটার জন্য সবচেয়ে ভালো উপায়ই হচ্ছে কোম্পানিকে লিগ্যাল পার্সোনালিটি দেওয়া যাতে সে মামলা করতে পারে যাতে তার বিরুদ্ধে মামলা করা যায় এবং সেই কর্পোরেশনের মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমরা কোম্পানি নিয়ে আবার করবা সেই কোম্পানির মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তার আলাদা লিগ্যাল সত্তা রয়েছে কোম্পানির আলাদা লিগ্যাল সত্তা অর্থাৎ তার লিগ্যাল সত্তাটা তার লিগ্যাল পার্সোনালিটিটা মেম্বারদের লিগ্যাল পার্সোনালিটি থেকে আলাদা তার আইনগত সত্তাটা তার ডাইরেক্টরদের থেকে আলাদা তার মানে মনে করো একটা 50 জনের কোম্পানি মধ্যবর্তী একজন ব্যক্তি কয়জন ব্যক্তি আছে তখনও তার সত্তা থেকে তার কোম্পানির সত্তা আলাদা আলাদা হওয়ার কারণে একজন মেম্বার বা শেয়ার হোল্ডার তার কোম্পানির সাথে চুক্তি করতে পারে বুঝা গেছে একজন মেম্বার বা শেয়ার হোল্ডার সে ওই কোম্পানির মেম্বার আবার ওর সাথে চুক্তি করতে পারে কারণ তার সত্তা আর এই কোম্পানির সত্তা আলাদা নয় কিন্তু পার্টনারশিপে এটা পারে কারণ পার্টনারশিপ ফার্মের পার্সোনালিটি তার মেম্বারদের থেকে আলাদা হয় বুঝা গেছে আলাদা না হওয়ার কারণে তাহলে it amounts to contracting with myself আমি আমার পার্টনারশিপের
পারবে না। বুঝা গেছে? এবং তোমাদের সবটা আলাদা হওয়ার কারণে ফর এক্সাম্পল একটা কোম্পানি লসে আছে, তার 5 কোটি টাকা ঋণ আছে, তুমি একমাত্র পার্টনারশিপ যে তুমি একমাত্র মেম্বার যে বেঁচে আছো, শেয়ার হোল্ডার যে বেঁচে আছো, তোমাকে এই 6 কোটি টাকা দিতে হবে, কারণ তুমি ওই যে প্রথম সাবস্ক্রাইব যেটা করছো ওইটা পর্যন্ত তোমার লাইবিলিটি নিতে হবে। তাহলে কোম্পানি মানুষ কেন করে? যাতে আমার সব টাকা পয়সা একদিনে না রাখি, সেটা ব্যস্ত হয়ে গেলে আমি ব্যস্ত হয়ে যাব, আমি লিমিটেড এখানে কন্ট্রিবিউট করব এবং আমার লিমিটেড বেনিফিট আসবে, আমার লিমিটেড লাইবিলিটি আসবে। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে কোম্পানি করাটা এবং কোম্পানিকে ব্যক্তিত্ব দেওয়াটা ট্রাস্ট তৈরি করছে না, আমার জন্য ট্রাস্ট তৈরি করছে যে কোম্পানি ফুটে গেলে মানে এটা যদি ধ্বংস হয়ে যায় আমি একদম পুরোপুরি ডেস্ট্রয় হয়ে যাব না, এটা একটা আমাকে ট্রাস্ট তৈরি করে। আর কি করে? অন্যদের সাথে ট্রাস্ট তৈরি করে। যারা আমার সাথে ব্যবসা করতে আসছে তারা জানে যে এটা রিলায়েবল, এটা ইনকর্পোরেটেড, এটা সরকারের নিবন্ধিত কর্পোরেশন। কি কর্পোরেশন? নিবন্ধিত কর্পোরেশন। তার সাথে ব্যবসা করা যায়, সে ট্যাক্স দেয় এবং সে নির্দিষ্ট তার ডাইরেক্টর আছে, সে রিলায়েবল, যার ফলে ব্যবসা প্রসার হয়, সবাই ট্রাস্ট করে সবাইকে এবং ব্যবসা প্রসার। তাহলে এটা মেম্বারদের জন্য লাভ, লিমিটেড লাইবিলিটি, এটা ব্যবসার জন্য লাভ, অন্যদের ট্রাস্ট তার মধ্যে আছে, এই জন্য আদান প্রদান করা। আর কি? ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স অ্যাভয়েডেন্স, প্রত্যেক মানুষ ট্যাক্স কে অ্যাভয়েড করে। আমি করতে চাই, আমি দেখেছি 50,000 টাকা 5,000 টাকা 10% নিয়ে যাচ্ছে। সব মানুষ ট্যাক্স অ্যাভয়েড করতে চায়, কিন্তু সব মানুষকে ট্যাক্স দেওয়া উচিত, কারণ তোমরা যে ফ্রি করতেছো, আমাদের টিউশন ফি নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফি কত? বছরে 50,000 টাকা, 60,000, তোমার টিউশন ফি 1.5 লাখ। জানো এটা বছরে কত টাকা প্রত্যেক চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কত টাকা খরচ হয়, ঢাকা ইউনিভার্সিটির কত টাকা খরচ হয়, এটা বছর শেষে ইউজিসিতে রিপোর্ট আছে। আজকে যদি ইউজিসিতে রিপোর্ট পাওয়া কত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য সরকার কত টাকা খরচ করে, এটা কে দেয়? সবাই, সবার বাবা মা দেয়, সেটা রিকশাওয়ালা দেয়, সেটা ট্যাক্সিওয়ালা দেয়, সে যে একটা সিগারেট খাচ্ছে সেখান থেকেও যাচ্ছে। দিন শেষে তুমি যখন বিসিএস ক্যাডার হয়ে গেছো তখন টাকা বলছিল আমাকে স্টার্ট আছে, অথচ তার টাকা দিয়ে তুমি লেখাপড়াটা স্যার কাকে ডাকা হচ্ছে? যার টাকা দিয়ে করছো তাকে না, তুমি বাপকে বাপ কেন ডাকো? দিয়েছে বলে না, সবকিছু দিয়েছে বলে, এরপরে সবকিছু যা কিছু দরকার তা কিছু দিয়েছে বলে। তো এখন জনগণকে তো বাপ ডাকা উচিত, কিন্তু এমন হয়ে গেছে আমার দেশে বিশেষ ক্যাডাররা 5ই আগস্টের পরে তো ওরা আরো জনপ্রতিনিধি কোথাও নাই, ওরা এখন সবকিছু নিয়ন্ত্রণ করছে, ওদের পাওয়ার আরো বেশি। ওরা বলছে যে ওদেরকে শাস্তি দিতে হবে, এই কথা বলে, কিন্তু ওদের পাওয়ার এখন একেবারে আগে করে সিলভারি পাওয়ার ছিল বা অর্ডার পাওয়ার ছিল, এখন সে নিজে এমনিতে ওরা নিজেকে এমনিতেও মালিক নয়, এখন তো আর কথাই নেই। কিন্তু আসল মালিক কে? জনগণ। আসল মালিক হচ্ছে জনগণ। এই যে ট্যাক্স অ্যাভয়েডেন্স, কেউ ট্যাক্স দিতে চায় না, কিন্তু সবাই ট্যাক্স দেওয়া উচিত, না হলে রাস্তা হবে না, রাস্তা খানা করতে পড়ে যাবে, এয়ারপোর্ট হবে না, ট্রেন ব্যবস্থা হবে না। এই যে ফ্রি হেলথ সিস্টেম, আমাদের হেলথ সিস্টেম কি অনেকটা ফ্রি, তুমি এখন যাও 10 টাকা দিয়ে চিকিৎসা করাতে পারবে, অথচ আমেরিকার একজন সিটিজেন তুমি জানো চিকিৎসার জন্য মেক্সিকোতে চলে যায়, কারণ খুব এক্সপেন্সিভ, এবং যতক্ষণ পর্যন্ত তোমার ইন্স্যুরেন্স নাই তুমি মরে যাচ্ছ আর কি, ওই কার্ডটা দেখাতে না পারলে তোমার চিকিৎসা হবে না।
সিস্টেম থাকলে আমি চলমান চিকিৎসা করে তুমি চলমান চিকিৎসা তো পাওয়া, কারণ ইন্স্যুরেন্স প্রয়োজন করতে পারো না, লোকই কম। আর যেখানে ফ্রি হেলথ সিস্টেম সেখানে তো লাইফ করতে হবে, কষ্ট থাকবে না, একটু করোনা পুরো সব দিতে হবে। তাহলে ট্যাক্স অ্যাভয়েডেন্স, কারণ আমাকে আমার কোম্পানির প্রতি বছর লাভ দিচ্ছে হিসাব করে, যতটুকু লাভ দিলে আমার ট্যাক্স বেড়ে না যায়। যে এক বছর 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি আর এক বছর 50 লাখ এভাবে দেয় না, 10 লাখ যদি লাভ হয়ে বসে থাকে তোমাকে দিবে ওই 1 লাখ টাকা, যাতে তোমার স্ল্যাব বেড়ে না যায়। কারণ তোমরা জানো যে ট্যাক্স হচ্ছে প্রগ্রেসিভ, না? প্রথম স্ল্যাবে 10% দিয়ে যদি 10 লাখ টাকা হয় তখন দিতে হবে তোমার 15%। তোমার যদি 1 কোটি টাকা হয় তোমাকে দিতে হবে 20%। এরকম একটা স্ল্যাব থাকে। কেমন? তাহলে কোম্পানি গঠন করলে আমার আরো লাভ হচ্ছে, আমি ট্যাক্স অ্যাভয়েড করতে পারবো এবং এটা বৈধভাবে। কারণ এই যে ব্যবসা হচ্ছে এটা দেশের উন্নতি হচ্ছে দেখে আমাকে এই সুযোগটা রাখছে যে তুমি কিছু কিছু করে ট্যাক্স দাও, লাভ রাখো এবং দেশের ইকোনমিকে বাড়াও। কেমন? এই সমস্ত কারণে একটা দেশ কর্পোরেশনকে কি দিয়েছে? লিগ্যাল পার্সোনালিটি দিয়েছে, কারণ তার এটা পলিসি যে দেশে আমি একটা আর্টিফিশিয়াল পার্সন তৈরি করব, সে আসলে পার্সন না, কিন্তু আমি ফিকশনের মাধ্যমে তাকে পার্সন করে দিয়েছি এবং ধরে নেওয়ার মাধ্যমে আমার জনগণকে আমি কিছু সার্ভিস দিচ্ছি। আর সবচেয়ে বড় হচ্ছে যে গন্ডগোলকে আমি কাটাচ্ছি। কারণ 500 জন মানুষ যদি কোম্পানি তৈরি না হয়, এটা এমন মারামারি করবে এই যে দেশে অর্ডারটা আর ঠিক থাকবে। এবার আমরা একটু করে বলি, তাহলে লিগ্যাল পার্সোনালিটি আলাদা, এটা বুঝতে পারছো, এটাই মেইন কথা। আর বাকি কিছু কোম্পানি আইন করবা, ডাইরেক্টরদের কাজ কি, মেম্বারদের কাজ কি, শেয়ার হোল্ডারদের কাজ কি, কার অধিকার কতটুকু, হ্যাঁ এগুলো তো ডিটেইলসে পড়বা, আপাতত এতটুকু জানো। এবার হচ্ছে unincorporated association। unincorporated association অনেক সময় এভাবে আইন করব ফিক্সির মধ্যে অ্যাসোসিয়েশন গুলো কাজ করে না। যেমন তোমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলে যে আমরা একটা অ্যাসোসিয়েশন করব, এটা তোমরা কোথাও নিবন্ধন করলে তাহলে কি তোমাদের কিছু অধিকার এবং দায়িত্বের প্রশ্ন আসে না? মূলত তোমরা নিজেরা একটা নিয়ম কানুনের মধ্যে থেকে একটা প্রস্তাব রাখো, কিন্তু সেখানে নিজেদের কতগুলো রুল যেগুলো সে নিজেরাই ফ্রেম করো, সেই রুলগুলো কিন্তু যদি কারো বিরুদ্ধে কারো মামলা হয় সেটা কিন্তু আমার কোর্ট কনসিডার করবে, সেগুলোর নিরিখে প্লাস ন্যাচারাল জাস্টিস এর নিরিখে তোমাদের বিচার করবে। ন্যাচারাল জাস্টিস এগেইন আইন সাপ্রেশন ন্যাচারাল জাস্টিস এর মিনিং আলাদা। এবং কেউ ইয়ে করছে তার কোনো অসুখ হয়ে গেছে, করছে ন্যাচারাল জাস্টিস না, এগুলো পয়েটিক জাস্টিস। ন্যাচারাল জাস্টিস আইনের দৃষ্টিতে বলা হয় কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে তাকে নোটিশ দেওয়া, এটাকে বলে ন্যূনতম ন্যাচারাল জাস্টিস। যে কাউকে তুমি শাস্তি দেওয়ার আগে তাকে অবশ্যই নোটিশ দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা একটা দুইটা প্রিন্সিপাল আছে ন্যাচারাল জাস্টিসে, এগুলো তোমরা পড়বা এডমিনিস্ট্রেটিভ এক্সামে আবার একটা হচ্ছে কারো বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে তাকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে, জানাতে হবে, আরেকটা হচ্ছে কাউকে তার নিজের মামলার বিচার করা যাবে না। তোমার বাইরে বিচার করতে হবে, তোমাকে বসাই দিচ্ছে, তোমার বন্ধু বিচার করতে হবে, তোমাকে বসাই দিচ্ছে। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, সেজন্য এটা করা যাবে। এই দুটো হচ্ছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, ঠিক আছে? তাহলে তোমাদের মধ্যে যে আদান প্রদান ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো কনফ্লিক্ট হলে ন্যাচারাল জাস্টিস এবং তোমাদের করা নিয়ম কানুন অনুযায়ী বিচার হবে। তাহলে এগুলো হচ্ছে একেবারে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, এগুলোর কোনো ধরনের আইনগত স্বীকৃতি নেই এবং এদের মেম্বারদের থেকে ওই অ্যাসোসিয়েশনের ব্যক্তিত্ব কোনোভাবে আলাদা না। এগুলো বিভিন্নভাবে করা যায়, তবে এই দুটার মাঝখানে একেবারে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ক্লাব ইত্যাদি, আবার একেবারে কোম্পানির মাঝখানে একটা এন্টিটি আছে, সেটা হচ্ছে পার্টনারশিপ।
1940 সালে সেটা কতগুলো জিনিস কোম্পানির মতো কতগুলো লিগ্যাল ইনসিডেন্ট ক্লাবের মতো যেমন আলাদা প্রপার্টি আছে পার্টনারশিপের আলাদা প্রপার্টি কিন্তু লায়াবিলিটি আবার লায়াবিলিটি এবং রাইটস এগুলো একই পার্টনারশিপে যদি তুমি 6 কোটি টাকা কি হয় তোমার দেনা হয় ওটা যদি লসে থাকে তোমার প্রফিটের চিন্তা করো কোম্পানিকে যেটা দিতে কারণ তোমার লায়াবিলিটি আর কোম্পানির লায়াবিলিটি সেজন্য পসিবল হলে তুমি কোম্পানিতে চলে যেতে হবে তুমি যদি কোম্পানির সেই সুবিধা ইত্যাদি পেতে চাও বুঝে গেছে নিবন্ধনের তো কতগুলো সুবিধা আছে তাই না ওখানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনেকগুলো কাগজ আছে এই সেই পার্টনারশিপও হয়তো ফর্মালিটি না একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে কর্পোরেশন দুই ধরনের একটা হচ্ছে কর্পোরেশন সোল আর একটা হচ্ছে কর্পোরেশন এগ্রিগেট কর্পোরেশন সোল মানে যে কর্পোরেশনের মেম্বার শুধু একজন থাকে আর কর্পোরেশন এগ্রিগেট হচ্ছে যে কর্পোরেশনে অনেকগুলো মানুষ থাকে তাহলে কর্পোরেশন এগ্রিগেটের উদাহরণ কি কোম্পানি কেমন আর কর্পোরেশন সোলে পোস্টমাস্টার জেনারেল তারপরে মিনিস্টার অফ ওয়ার কেমন ইউনিভার্সিটি লাইব্রেরি কোন 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 যে ট্রাস্ট কেমন এগুলো হচ্ছে কি কর্পোরেশন সোল না কর্পোরেশন সোল লাইব্রেরি আর ইউনিভার্সিটি হবে না কতগুলো নির্দিষ্ট নির্দিষ্ট জিনিস যাদের অফিস একজন হোল্ড করে কয়জন হোল্ড করে একজন হোল্ড করে এর পার্থক্য মূল পার্থক্য হচ্ছে কর্পোরেশন সোল যখন ওই অফিস হোল্ডারটা মারা যাবে কি হবে অথবা অফিস হোল্ডার ওই অফিসটা ত্যাগ করবে ওই অফিস বিলুপ্ত হবে না এমনকি তার চলে যাওয়া এবং আরেকজনের আসার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তারপর তার অফিসটা কি হবে না বিলুপ্ত হবে না আর কর্পোরেশন এগ্রিগেট যদি হয় তাহলে কর্পোরেশন এগ্রিগেটের যদি একজন লাস্ট মেম্বার থাকে সে মারা গেলে কিন্তু ওই কর্পোরেশন এগ্রিগেটটা বিলুপ্ত বুঝে গেছে তাহলে অনেকগুলো ওই কর্পোরেশন সোল আছে যার মধ্যে একসময় ধরা হচ্ছে ইংল্যান্ডের কিংবা কুইন কর্পোরেশন সোল এবং কর্পোরেশন সোল বলে সে যখন মারা যায় তার উত্তরাধিকারীদের কাছে সম্পত্তি যায় তার উত্তরাধিকারীদের কাছে তার অধিক যায় কোন পুরুষরা তার উত্তরাধিকারীদের কাছে যায় না তার উত্তরাধিকারীদের কাছে যদি যে কোনো ছেলে মেয়ে সবাই উত্তরাধিকারী এটাই কিন্তু এটা যায় সাকসেসর এর কাছে কার কাছে যে কোন কর্পোরেশন সোল যায় তার সাকসেসর ইনহেরিটরের কাছে না এবং একটা প্রশ্ন লাস্টে আসছে ইজ স্টেট এ পারসন ইজ স্টেট এ পারসন রাষ্ট্র কি ব্যক্তি কিনা যদি সিম্পল আনসার দিই ইয়েস বাংলাদেশের মতো রাষ্ট্র ইন্ডিয়ার মতো রাষ্ট্র বা বেশিরভাগ রাষ্ট্র এখন যেমন ইনক্লুডিং ইউকে কিন্তু একসময় মনে করা হবে যে ইউকে তে রাষ্ট্র পারসন লিগ্যাল পারসন নয় কারণ মানে রাষ্ট্রের উপরে কিং থাকে কিংকেই ওই পারসন ওই কর্পোরেশন সোল হিসেবে ধরা হয় এই নিচে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের আলাদা কোনো অস্তিত্ব মনে করা হয় সেটা হচ্ছে ঐতিহাসিক কথা কিন্তু বর্তমানে ইজিলি ইন্টারন্যাশনাল লতে রাষ্ট্র একজন ব্যক্তি বাংলাদেশ বনাম ইন্ডিয়া মামলা হচ্ছে না বাংলাদেশ বনাম মায়ানমার হচ্ছে না কারণ তার লিগ্যাল পার্সোনালিটি আছে কিন্তু এটা জাস্ট বুঝার জন্য তোমরা যদি লজিক্যালি চিন্তা করো তোমরা বলতে পারো স্যার এটা তো হইছে ইন্টারন্যাশনাল ল বলে ইন্টারন্যাশনাল ল বলে কারণ এখানে রাষ্ট্রই তো ব্যক্তি কিন্তু এটা হচ্ছে আমাদের হাইকোর্টও তো রাষ্ট্রবাদী মামলা হচ্ছে তার মানে রাষ্ট্রের ব্যক্তিত্বটা রিকগনাইজ
স্যার ঢাকা ইউনিভার্সিটি ছেলে নাকি আজকে সেই জায়গায় কি দিতে করায় ওরে বাবা ব্যবসা স্যার আমাদের তো স্যার আমি ফার্স্ট ইয়ার আচ্ছা যে প্রাইম মিনিস্টার হয়েছে কয়েকদিন আগে এখন আমি তো আমার ব্রেন খারাপ হচ্ছে আমি এই কোনটা নামটা মনে করছি কি পোস্টার বলো না মার্ক কার্নি নাকি মার্ক কার্নি এই মার্ক কার্নির শপথ অনুষ্ঠানটা একটু দেখি ইংল্যান্ডের রাজার নামে খুব ফানি এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কি অবস্থা তো ওরা এটাকে বলে কনস্টিটিউশনাল মোনার্কি ঠিক আছে না